প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে এসেছি খান ডেইরি অ্যান্ড অ্যাগ্রোতে, বিলাসপুর, দোহার, ঢাকা। আর দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে খামারটি গড়ে তোলা হয়েছে। আর এই খামারটি স্বপ্ন যিনি দেখেছিলেন, একজন প্রবাসী। সেই প্রবাসী খামার দেওয়ার পরে এ পর্যন্ত আসলে কেমন আছেন, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা খামারটির ভেতরে প্রবেশ করব এবং দেখার চেষ্টা করব যে প্রবাসী হয়েও কিভাবে খামার ম্যানেজমেন্ট পরিচালনা করতেছেন, সেই সব বিষয় নিয়ে এই খামারের প্রতিষ্ঠাতা যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা পেয়ে গেছি সেই ভাইকে, আমরা কথা বলবো। আশা করি সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে আমাদের প্রতিবেদনটা উপভোগ করবেন। তো চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। অনেক দিন হলো খালি ফোনেই কথা হয়, জি। আর সামনাসামনি হওয়ার সৌভাগ্য মনে হয় আজকেই হলো। হ্যাঁ জি। আসলে দেশে আসেন না, তাই বলে আসা হয় না। না, আচ্ছা, কতদিন হলো আসছেন দেশে? আজকে 26 দিন। 26 দিন, জি। মাশাআল্লাহ। কতদিনের ছুটি? ছুটি মোটামুটি পাঁচ মাস তো থাকবো। আচ্ছা, 5 মাস। হুম। আচ্ছা, এখন একটু বলেন তো, যে আপনি তো প্রবাসে ছিলেন, প্রবাসে জি। থেকে খামার করার স্বপ্ন দেখেছিলেন। আসলে সেই স্বপ্নটা কিভাবে মনের ভেতর করলেন আরকি? আসলে আমরা যদি অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা কৃষক পরিবারের সন্তান। আমাদের এই গরুর সাথে সম্পৃক্ততা বহুত আগে থেকে। তার মধ্যে থেকে আমাদের প্রবাসে থাকাকালীন সময়ে আমরা যে হৃদয়ে মাটির মানুষ একটা অনুষ্ঠান ছিল চ্যানেলে, শাইখ সিরাজ স্যার করতেন। জি। ওনার ওখান থেকে ভিডিও দেখে দেখে উদ্বুদ্ধ হওয়া। আচ্ছা, ওইখান থেকে দেখেই ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকেই এই পর্যন্ত আসা, পথ চলা। আচ্ছা, আচ্ছা। জি। সেটা তাহলে শুরু করলেন কতদিন হচ্ছে, কতদিন শুরু আগে? করছি 2018 সালের লাস্ট টাইম থেকে। আমরা সর্বপ্রথমে অল্প কিছু বকনা বাছুর এবং ছোট ছোট কিছু গাভী গরু দিয়ে আমরা আমাদের শুরু। আচ্ছা, আচ্ছা। হুম। তো প্রায় 18 সাল, এখন চলতেছে হলো 25 সাল। জি। তাহলে আপনার 2 বছর আর 5 বছর, 7 বছর পার হয়েছে আরকি। হ্যাঁ, 6 বছরের পার হয়ে 7 বছর রানিং। 7 বছর রানিং। জি। আচ্ছা, শুরুটা ছিল কেমন আসলে, যদি শুরুর আমাদের গল্পটা করতেন? যখন শুরুটা আমাদের খুব ভালো ছিল। আচ্ছা, যখন মহামারী করোনা আসে তখন আমরা ভালো ছিলাম। তার মধ্যে থেকে আমাদের যখন আমরা এগ্রো করি, সার গরু করি, তখন আমাদের কোরবানির ঈদে আমাদের যে 2021 সাল সম্ভবত, 21 সালে আমাদের হাটে 42 টা গরু যায় ঢাকা। 42 টা গরু যাওয়ার পরে আমাদের একটা গরু বিক্রি হয় না। ওই আচ্ছা, গরুগুলি আমরা যখন রিটার্ন হয়, এই ফার্মে চলে আসে, তখন আমাদের কিছু আমাদের মানে সমস্যার সম্মুখীন হতে হয়। তখন আচ্ছা, আমাদের কিছু গরু মারাও যায়, আমাদের কিছু গাভীও নষ্ট হয়ে যায়। তখন থেকে আমরা মানে এগ্রোটা বাদ দিয়ে দিছি। এগ্রোটা আচ্ছা, আর করা হয় নাই ওইরকম ভাবে। এগ্রো হয় যেরকম বাড়ির যে ২-৪ টা বাছুর বাইর হয়, ২-১ টা ষাঁড় বাচ্চা হইলে আমরা ওইটাই আরকি বিক্রি করি। তা হাটে থেকে আর আমাদের আনা হয় না। এখন আমরা পুরাপুরি আমরা ডেইরিতে মনোযোগী। মনোযোগী। আচ্ছা, তার মানে ক্যাটেলে বেশ মোটামুটি ভালো লস হয়েছে। হ্যাঁ, ক্যাটেল আমাদের ক্যাটেলটা মনে হয় এর আগে দেখেছিলাম আমি, যে এই জি, জি, সাইডটা জি। ক্যাটেল ছিল। এই সাইডে আমাদের প্রায় ৪০-৫০ টা গরু ছিল প্যাকেট। 40-50 টা গরু ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই সময় তো আপনি প্রবাসে ছিলেন। জি, আর ছোট ভাই ছিল এখানকার জি, দায়িত্বে। জি, জি। আচ্ছা, তো মোটামুটি মানে মূল স্বপ্নটা কি আপনি দেখেছিলেন যে খামার জি, জি, করবেন? জি। আমরা প্রবাসী থেকেই আমাদের মূল স্বপ্নটা দেখা যে দেখেন একটা সময় প্রবাস থেকে তো ফেরত আসতেই হবে। সে এটা এটা মাটির টানে বলেন বা এটা আমাদের মাতৃভূমি, যেটাই বলেন না কেন, আমাদের তো সারা জীবন প্রবাসে থাকা সম্ভব না। দেশে এসে একটা কিছু করতে হবে। তাই আমরা কিছু একটা করতে গিয়ে আমরা আরো পিছে চলে গেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো এখানে তো বেশ বিশাল শেড দেখতেছি, কয়েকটি শেড মিলায়া। কয়টি শেড আছে এখানে? কতটুক এখানে জায়গার উপরে? এখানে আমাদের টোটালি জায়গা আছে, আমরা যে পুরা বাউন্ডারিটা নিছি, হুম, পুরা বাউন্ডারিতে আমাদের প্রায় 40 শতক জায়গা আছে। 40%। 40%। আচ্ছা, আচ্ছা। মানে যখন আসলে শুরু করেছিলেন, তখন মূলত কি ডেইরি দিয়ে শুরু করেছিলেন? জি, আমাদের প্রথম ডেইরি দিয়ে শুরু করা। তো ওই সময়টা মানে কেমন ইনভেস্ট হয়েছিল? ওই সময়টা ফার্স্ট যখন ডেইরি দেয়া শুরু হয়, তখন 14-15 লক্ষ টাকা দিয়ে শুরু হয়। তখন আমি প্রবাসী ছিলাম। আমি আচ্ছা, প্রবাস থেকে যখন আসি, আসার পরে মোটামুটি আমি ৪০-৪৫ লক্ষ টাকা এই মাটি ভরাট করা, এই শেড করা, নতুন করে আবার ১৪ টা গাভী ক্রয় করা, সব মিলিয়ে দিলে ৪০-৪৫ লক্ষ টাকা আমি ইনভেস্ট করি। আচ্ছা, সব মিলায়া মানে স মূল মূল মূলধন আমাদের তখন ৫০ লক্ষ টাকা আমাদের। আচ্ছা, 50 লক্ষ টাকাই হ্যাঁ, হ্যাঁ, মূলধন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে সেটা কি মানে টোটাল ওভারঅল? ওভারঅল তখন ৫০ বা ৫৫ লক্ষ টাকা তখন আমাদের আচ্ছা, আচ্ছা। মূলধন। তা তাহলে
তারপরে তারপরে আমরা আরো কিছু ইনভেস্ট করি যখন আমি চলে যাই প্রবাসে। আমার ছোট ভাই উনি দেশে আসার পরে আমরা এই যে আমার যে নিচে যে শেডটা দেখেন, এই শেডটা পিছনে আরো দুটা শেড করি। দুটা শেড করে আমাদের মোটামুটি 20-22টা ষাঁড় গরু আর 13টা বলদ গরু আমরা এখানে আনি। আনার পরে করোনা মহামারীতে আমরা ভালো ছিলাম, খুব ভালো ছিলাম। সব গরুগুলি বিক্রি হয়ে যায়। তখন আমরা আবার গরুগুলি বিক্রি করে আমরা আবার 28টা ষাঁড় আনি। 28টা ষাঁড় এবং 11টা গাভী। আমরা 11টা গাভী আমরা ওই টাকা দিই, আমরা যে ষাঁড় গরু বিক্রি করছি আমরা ওইখান থেকে আর টাকা আর ইনভেস্ট করি না, ওই টাকা দিই। তারপর ওইটা রোলিং হয়েছে। ওইটাই রোলিং। আচ্ছা, জি। তাহলে এখন তো প্রায় দীর্ঘ 7 বছর রানিং চলতেছে। আমরা একটু এই শেডটায় যাই। জি। 7 বছর রানিং চলতেছে। এই 7 বছর হলে চড়াই উতরাই পার হয়ে এখন আসলে কি অবস্থায় আছে? এখন আমরা তো দীর্ঘদিন প্রবাসে ছিলাম। এই ফার্মটা যে যিনি পরিচালনা করতো হয়তো তার অমনোযোগী ব্যবস্থাপনা, তারপরে মানুষের কিছু ভুল ত্রুটি থাকে, যেমন আমাদের এই শেড গুলিতে কিছু ত্রুটি আছে। এই সবকিছু সব সংশোধন করে এখন ইনশাল্লাহ আশা করি যে আমরা এখন ভালো করতেছি। আচ্ছা, মানে সর্বোপরি আসলে এই যে দীর্ঘ 7 বছরের জার্নিতে মানে লস নেই তো? না না, গরু লালন পালন করে আমার জানা মতে লস হওয়ার কথা না। কারণ এখানে হলো আমরা যখনই ওই ষাঁড় গরু লালন পালন করছি তখন কিছু একটা ওই গরুগুলি বিক্রি না করতে, যে এইটার মূল একটা কারণ হতে পারে আমার মনে হয় যেটা, যে আমরা ঢাকার আউটসাইডে, আমরা ঢাকা থেকে বহুত দূরে, প্রায় 40-50 কিলোমিটার দূরে, যে আমাদের এই গরুগুলি যে ঢাকা থেকে যে কাস্টমার এসে নিবে সেটা নেয় না। আমরা একটা কাস্টমার আমরা অন্তত 3 বছর লালন পালন করছি, একটা গরু এখান থেকে আমরা বিক্রি করতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে আসলে ডিসটেন্সের কারণে এই ধরাটা খাওয়া হয়েছে আসলে। হ্যাঁ, এই জায়গাটা ডেইরিতে লস হয় না? না, ডেইরিতে কোনো ভাবেই লস হবে না। ডেইরিতে লস হবে যদি সে গরু নির্বাচন করতে না পারে। গাভী 1 নম্বরে গাভী নির্বাচন করতে হবে, আর ফার্স্ট থাকতে হবে ঘাসের কোনো বিকল্প নাই গরু লালন পালন করতে। এখন আপনার খামারে মোট কতগুলো দুধের গাভী রয়েছে? এখন আমার খামারে মোটামুটি এখন আমাদের এই গাভীর যতগুলি গাভী আছে আমাদের সব গাভী এখন বুক শেষ, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে বুক শেষ, মানে সবগুলি গাভী প্রেগনেন্ট আমার। আচ্ছা আচ্ছা, এখন যার কারণে দুধ কমে গেছে। ইতিমধ্যে 11-11.5 মণ দুধ হয়তো দুই টাইম। আচ্ছা, এখন আমাদের 8 মণ 8.5 মণে চলে আসছে। কিন্তু মানে রোলিং যে সিস্টেমটা, যে কিছু গাভী প্রেগনেন্ট হলো কিছু গাভী দুধের থাকলো, এরকম সিস্টেম কি মানে ম্যানেজমেন্টটা এভাবেই করেন না? হ্যাঁ, এভাবে করা ছিল। এখানে ইতিমধ্যে আমাদের বেশ কিছু গাভী রিজেক্ট হয়ে যায়। 6 মাসের 7 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, দেখা যায় 2-3টা গাভী মারা গেছে। এরকম মারা যাওয়ার এই দুর্ঘটনাটা আসলে কি কারণে হয় সেটা কি আইডেন্টিফাই করতে পারছেন? সেটা আমার এত দিনের পথ চলায় আমি যা দেখছি, আমার মনে হয় এই যে আমাদের এই শেডটা স্বাস্থ্যসম্মত না। হ্যাঁ, যেটা দেখতেছি এই যে হাইট মার্শাল্লাহ ঠিক আছে, বাট তাপমাত্রাটা মানে নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। কারণ আমাদের এই যে গরুগুলো, এগুলো তো সাধারণত শীত প্রধান দেশের গরু। তো যতটুকু এদেরকে কুল রাখা যায়, যত কুল রাখা যাবে তত দুধের প্রোডাকশন ভালো হবে। সেই দিকটা অবশ্যই। তারপর আরেকটা এই যেটা আমার অভিজ্ঞতায়, ছোট্ট অভিজ্ঞতায় যতটুকু বলে, এই যে সব দিক দিয়ে কিন্তু মানে খোলামেলা না, ব্লক আছে অনেকটা। এগুলো অ্যাকচুয়ালি আসলে স্বাস্থ্যসম্মত মানে একটু বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে আসলে এই প্ল্যানিংটা মানে সর্বোপরি মডিফাই করার ইচ্ছা আছে কিনা? জি, আমার ওই সাইডটা এটা তো ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে আমার ওইখানে খোলামেলা পরিবেশে আমি একটা সেট করতে চাচ্ছি। আচ্ছা, এই সাইডটা সেট করবেন? এই সাইডটা আমি অলরেডি ইট নিয়ে আসছি এবং আমার স্টেলে চলে আসবে ইতিমধ্যেই। আচ্ছা, আমি এর আগে একটা কথা, ভাইয়ের কিন্তু একটা নাম জানা হয়নি, পুরো নামটা বলবেন? আমার নাম জয়নাল খান। জয়নাল ভাই। আচ্ছা, যেটা হলো যে শুরুতে থেকে এই পর্যন্ত যে ইনভেস্টটা হয়েছিল, আপনি একটা সময় বলছেন প্রায় 3-4 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে, আর সেই ইনভেস্টটা কি এখন পর্যন্ত রিকভারি করতে পেরেছেন? না, এখনো পর্যন্ত রিকভারি হয়নি। তাহলে তো বলা যায় যে লসে আছে। হ্যাঁ, ওই যে আমরা ষাঁড় গরুগুলি পালতাম ওইখান থেকে যে লসটা হয়ে গেছিল, এখন যে আমরা মোটামুটি ভাবে যে গরুগুলি আছে, আমাদের ঘর এই শেড আছে, আমরা মাটি ভরাট করছি,
সবকিছু মিলাই দিলে দেখা বলা চলে যে আমরা প্রফিট করতে পারি নাই। আচ্ছা, মানে সমান সমান আছে। হ্যাঁ, সমান 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 আছে, আর রোলিং হচ্ছে আর কি। রোলিং হচ্ছে। এখন সামনে সামনে আশা করা যায় আমাদের প্রফিট হবে। কিন্তু সেই ক্ষেত্রে কি এটা বলতে পারি না যে আমরা যে মানে মালগুলো স্টক আছে আসলে, জি জি এগুলো কি লাভের থেকে আসে না? না, এর মূলধন মূলধন থেকে। মূলধন থেকে। আচ্ছা, এখন আমি যদি আপনার কাছে জানতে চাই যে জয়নাল ভাই, এইখান থেকে আসলে ব্যাক করার উপায়টা কি, যে লভ্যাংশ বের করার উপায়টা কি? এখান থেকে সব থেকে বড় কথা, আমাদের এই অঞ্চলটা দোবা অঞ্চল, যেখানে বর্ষার সিজনে পানি ওঠে। এই পানি ওঠার একটা কারণে আমাদের লস হওয়ার সম্ভাবনা আচ্ছা, বেশি। যে কারণে আমরা যারা ঘাস করি, যে যারা ঘাসটা মনে করেন যে আমরা লাগাই 1 কাঠা 2 কাঠা 3 কাঠা দেওয়ার পরে ঘাসটা কিন্তু বাড়তে থাকে, বৃদ্ধি হতে থাকে। যখনই ঘাসটা থেকে আমরা ফলন বেশি পাইতে থাকি, তখনই আমাদের ঘাসটা পানি উঠে তলায় যায়, ঘাসটা মারা যায়। আচ্ছা, তখন 3 থেকে 4 মাস 5 মাস আমাদের ঘাস থাকে না। তখন আমাদেরকে দানাদার খাবারের উপরে নির্ভর দানাদার খাবারের উপর নির্ভর করতে হয়। হ্যাঁ, নির্ভর করতে হয়। দানাদার খাবার তো কন্টিনিউ করা যাবে না, দেখা না। গেছে কন্টিনিউ করতে গেলে গাভীর ক্ষতি হয়ে ক্ষতি যেতে হয়, পারে। ওই সময়টাই আমরা ক্ষতির সম্মুখীন হই। আচ্ছা আচ্ছা, ওই সময়টাই। তাহলে মোটামুটি মানে একে লস নাই তো, না, না, না। সমান সমান জায়গাতে আছেন? না না না, মোটামুটি এখানে দেখেন কিছু আমাদের এখানে বেশ কিছু বড় বড় গাড়ি আছে, যেগুলি আপনি সারা দুয়ারের মধ্যে এভারেজ আপনি পাবেন না। আপনি হয়তো আরো ঘুরছেন দুয়ারে কিছু খারাপ, এভারেজ এত সুন্দর সুন্দর গাবি, এত বড়, এত ভালো মানের গাবি। না, অবশ্যই যখন দুধের গাভী আপনি করতে যাবেন, তখন এই গরু সিলেকশনটা হলো সবচেয়ে জি। মারাত্মক একটা বিষয়, যে হ্যাঁ, এই হ্যাঁ। গরু সিলেকশনে যদি কেউ ঠকে, হ্যাঁ। তাহলে কিন্তু আজীবন সে ঠকেই যাবে। হ্যাঁ, ওইখানে পয়সা যদি ঠকে, পয়সা ঠকা সমস্যা না, সেটাই, হ্যাঁ। জিনিসের ঠকা যাবে না। আচ্ছা, আমরা এই দিকটা একটু আসি, সেটা হলো ধরেন এত বছরের অভিজ্ঞতায় প্রবাস থেকে খামার পরিচালনা করছেন আসলে, জি। তো প্রবাস থেকে হ্যাঁ। এই রকম মানে সফলভাবে হ্যাঁ। কিভাবে এটা দেখভাল করলেন, ম্যানেজমেন্ট করলেন? সেখানে ম্যানেজমেন্ট করার মধ্যে এখানে আমাদের একটা লোক আছে জাহাঙ্গীর ভাই, উনি এর সমস্ত দায় ভার ওনার উপর। আচ্ছা আচ্ছা। আর উনি আমার এই এলাকার, আমার এক ভাতিজা আছে, উনি এলাকার ভাতিজা বললে চলে না এখন, উনি আমার বললে চলে, আমার ফ্যামিলি একজন সদস্য। উনি যত কিনা বেচা উনি করে। আচ্ছা, আর বাড়িতে আর হিসাব নিকাশ যা ছিল মোটামুটি আমার ওয়াইফ করেছে। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি ভালো আছেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ এখন এখন দেখছি যে প্রবাস জীবন আমরা যতটুকু জানি অনেকটা কষ্টের। জি। হ্যাঁ, তো ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে খামার সেক্টর নিয়ে? ভবিষ্যতে খামার সেক্টর নিয়ে আমার পরিকল্পনা বহুত আগের ছিল, যে আমি একটা মিষ্টির দোকান করব। আচ্ছা, কিন্তু সেই জিনিসটা এখনো হয়ে ওঠে নাই। আচ্ছা আচ্ছা, স্বপ্ন রয়ে গেছে, স্বপ্ন রয়ে গেছে, সামনে হবে ইনশাল্লাহ। স্বপ্নে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি আপনাদের একটা কথা বলতে পারি, আমি কনফিডেন্সলি বলতে পারি যে আমি এখনো পর্যন্ত 0 থেকে এই পর্যন্ত আসছি। 0 থেকে এই যে এখানে এত গরু, এত বাছুর বা এত জায়গা জমি, এখানে আমার বাবাই দিয়ে জানে, এখানে আমাদেরই করা। আর প্রবাস জীবনটা যদি বলেন যে কষ্টের, যে আপনারা মনে হয় দেখেন আপন ঠিকানা বলে একটা অনুষ্ঠান আছে, যেখানে যারা স্বজন হারানো মানুষ, যারা স্বজনের কাছে ফিরতে পারে না, তাদের একটা আকাঙ্ক্ষা দেখা যায়। কিন্তু আমাদের সেম ওই কাহিনী, যে আমরা দেশে ফিরতে পারি না, কিন্তু আমাদের স্বজন থাইকেও নাই। আচ্ছা, না ভবিষ্যতে সারা জীবন কি আসলে প্রবাস জীবনই মানে করবেন, নাকি দেশে ব্যাক করার চিন্তা ভাবনা আছে? দেশে ব্যাক করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আর দেশে ব্যাক করে কি আসলে মানে এই সেক্টরের উপরে কি নির্ভর করা যায়? এই সেক্টরের উপরে নির্ভর, আমি মনে করি এটা যদি মানুষ পরিশ্রম করে তাহলে সম্ভব। পরিশ্রম করতে, প্রচুর পরিশ্রম করতে হবে। আমি যেটা মনে করি যে প্রবাসের যে শ্রমটা আমরা দেই, হ্যাঁ, আমার তো মনে হয় না যে তার থেকে বেশি শ্রম দিতে হবে এখানে। না 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 না, প্রবাসে তো আমরা যখনই কাজ পেছে যায়, একটা না আমরা 30 ঘন্টা 40 ঘন্টা ডিউটি একটা না করি। এখানে ভোর 5টা থেকে শুরু করে যদি 10টা 11টা পর্যন্ত করে, আবার 2-3 ঘন্টা বাড়িতে থাকা, আবার বিকেলে থেকে আবার ওই সন্ধ্যা পর্যন্ত। এখানে সবসময় নজরদারিতে রাখা, এখানে পরিশ্রম এতটুকু, আর কিছু না। কিন্তু ওই শ্রমটা দেশে দিলে কি মানে প্রবাসের চেয়ে বেশি বেনিফিটেড হওয়া সম্ভব কিনা? অবশ্যই। আমরা একটু ওই সাইডটা যাই, ওই সাইডটা যেটা সেট করবেন। আমরা এখানে গারলও আছে আপনার খামারে? জি জি জি, গারলও আছে। এটা সবচেয়ে একটা লাভজনক ব্যবসা না? হ্যাঁ, গারল। এই গারলের আজ পর্যন্ত একটা গারল মারা যায় নাই, অসুখ হয় নাই, এর কোনো রোগ নাই, এর কোনো বেড়া নাই, কিছু নাই। কিন্তু বাচ্চা দিলে তো একবারে 4-5টা করে। না না না, গারলের বাচ্চা দেয় 2টা একটা, 2-3টা একটা। হ্যাঁ, এই গারলের বাচ্চা দেয় ভেরিতে বেশি, 2-3টা। আচ্ছা আচ্ছা,
এ- এটা 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 তো এখনো মানে প্রোডাকশনে যান নাই, মানে বিক্রি শুরু করেন নাই। না না না, বিক্রি শুরু করিনি। আমরা ফার্স্টে 6টা 7টা গারল আনি, ওইখান থেকে একটা গারল মারা যায়, কি হয়েছিল জানি না, কিন্তু একটা গারল মারা যায়। 6টা গারল থেকে এখন আমরা কিছু খাইছি, আবার কিছু বিক্রিও করছি। এখন কতগুলো আছে? এখন 22টা 23টা গারল আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 23টা গারল আছে, এবং কয়েকটা ভেড়ি আছে, সব মিলে দিলে 32টা ভেড়া এবং গারল আছে। নিঃসন্দেহে এটা লাভজনক, হ্যাঁ, এটার মধ্যে কোনো লস নাই। কারণ সামান্য পুঁজি দিয়ে শুরু করে এখন মাশাআল্লাহ হ্যাঁ, মোটামুটি ভালো একটা পুঁজি রয়েছে এখানে। এটা আপনি যদি মনে করেন আউটপুট না? জি। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতেই পাচ্ছেন যে গারল আসলে একটা লাভজনক মানে গরু ছাগল সবগুলোই লাভজনক, কিন্তু বুঝে করতে পারলে, যদি হ্যাঁ। বুঝে করা যায়। তো তাহলে এখন আপনি প্রবাসী হয়ে জি। প্রবাসের মানে অভিজ্ঞতা থেকে হুম। আরো প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে, যে দেশে এসে অনেক সময় আমার এই সময় একটা কথা মনে পড়ে গেল, যে আমরা প্রবাসে যখন থাকি খুব ভালো থাকি, জি। হ্যাঁ, জি। একটা সময় আমাদের দেশে ব্যাক করতেই হয়। হ্যাঁ। ব্যাক করার পরে অনেকে দেখা গেছে যে কোনো একটা ব্যবসা, কোনো একটা দোকান বা কোনো একটা কিছু দিয়ে বসে, কিন্তু এইখানে আমাদের বড় একটা ক্ষতি হয়ে যায়। হ্যাঁ। সেই ক্ষতিটা হলো দেখেন যে অনেকের খুব মারাত্মক অসুখ হয়ে যায়, হ্যাঁ। আর সেইটার পেছনে দৌড়েতে কিন্তু জীবন শেষ হয়ে যায়। জি। তখন ওই যে প্রবাসে বসে যে ইনকামটা করা হয় হ্যাঁ। সেটা এদিকে চলে যায়। জি। ঠিক কিনা? হ্যাঁ, এটা রাইট। আসলে এইটার থেকে উত্তরণের কোনো উপায় আছে এটা কিনা? প্রবাসে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে মানুষ ওই, এটা হলো আমার মাতৃভূমি, ওইটা কিন্তু আমার মাতৃভূমি না। এইটা হলো 6 ঋতুর দেশ, আর ওইটা হলো 2 ঋতুর দেশ। এই জায়গায় ডিফারেন্ট। আর ওই জায়গায় আমরা সারাক্ষণ যতক্ষণ গরমে কাজ করি, গরমে কাজ করার পরে আমরা চলে যাই কোথায়, ঠান্ডা এসির মধ্যে। এই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় একটা ক্ষতিকর। আর যারা প্রবাস করে, দীর্ঘদিন প্রবাস করার পরে এই দেশে এসে আমিও দেখছি, আমার জানা মতে মানুষ বেশি দিন টিকে না। বেশি দিন বহুত মানুষই অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বা বড় অসুখের মুখে পড়ে, এরকম। আচ্ছা, সেখান থেকে আসলে মানে আপনার সাজেশন কি থাকবে, যে প্রবাস ভালো না দেশ ভালো? না, দেশে করতে পারলে দেশ ভালো, দেশ ভালো। প্রবাসে তো টেনশন করে মানুষ, এখানে তো টেনশন ফিল করে না। প্রবাসে সারাক্ষণই টেনশন ফিল করে, আমার ফ্যামিলি কিভাবে আছে, আমার বাচ্চা কিভাবে আছে, আমার মা বাবা কিভাবে আছে, আমার মা বাবা কি করলো, এই টেনশন গুলি থাকে প্রবাসীর। তার মানে দেশে যদি ইনভেস্ট করা যায় ওই টাকাটা, তাহলে দেশে শ্রম দিতে পারলে হ্যাঁ। মানে সার্ভাইভ করা সম্ভব। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর যেটা হলো এই যে ভবিষ্যৎ পরিকল্পনা, যে খামার আরো বড় করবেন, মানে জি সম্পূর্ণভাবে কি দেশে স্থায়ী হতে চাচ্ছেন? জি জি জি। হ্যাঁ? জি। আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা একজন প্রবাসী ভাইয়ের গল্প শুনলাম, তার সফলতার গল্প শুনলাম, ব্যর্থতা সফলতা দুটোই জানার চেষ্টা করলাম আসলে। তো সঠিকভাবে করতে পারলে আসলে ব্যর্থতা মানে সফলতা উভয় মিলেই তো জীবন আসলে। আসলে তারপরে সর্বোপরি যে এখান থেকে আমাদের লাভের মুখ দেখতে হবে। সব জীবন হ্যাঁ। অতিবাহিত করতে হলে আমাদেরকে মানে লাভের মুখ দেখতে হবে। সেই ক্ষেত্রে কি করণীয় যদি কোনো প্রবাসী ফার্ম করতে চায়, হুম। সর্বপ্রথম তাকে ঘাস, গরু কেনার আগে ঘাস করতে হবে। গরু কেনার আগে যদি কেউ দানাদার খাবার উপর ডিপেন্ডেন্ট করে, তাহলে সে লস করবে। আচ্ছা। আর সবসময় এখানে নিজে থাকার চেষ্টা করতে হবে। নিজে না থাকতে পারলে লোক দিয়ে বা আপনজন আপনজন আর নিজের টাকা নিজের হাতেই খরচ করাটা বেটার মনে করি আমি। আচ্ছা। হ্যাঁ, এখানে মনে করেন প্রবাসীরাই ঠকে। আপনি যতদিন যাবত, আমি দীর্ঘ 23 বছর প্রবাসী, আমি আমার এই 23 বছর প্রবাস জীবনে আমি যতগুলি সফলতা বা ব্যর্থতার গল্প যে আমি শুনছি, সব জায়গা থেকেই আমি দেখছি প্রবাসীরা ঠকি। সব জায়গা থেকে, মা বাবার থেকে, ভাই বোনের থেকে, সব জায়গা থেকে প্রবাসীরা ঠকি, প্রবাসীদেরকে ঠকানো হয়। আচ্ছা, এখন তাহলে সর্বশেষ জি। আপনার মানে শুরুর পুঁজি ছিল 55, হ্যাঁ, এখন টোটাল মিলিয়ে কত পুঁজি রয়েছে? এখন 4 কোটির অধিক। 4 কোটির অধিক। জি। এগুলো কি এখান থেকে রোলিং করে না আরো ঢুকাইতে হয়েছে? না, এখান থেকে রোলিংও করা, ঢোকাইতে হয়েছে। রোলিংও করছে, ঢোকাই। যেমন 2 টাকা গরু বিক্রি করে দিলাম, 2 টাকা গরু বিক্রির পয়সা দিয়ে এখানে আরো কিছু করে দিলাম। বা বেশিরভাগ এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গত বছর আমরা যেরকম আপনি 20 থেকে 22 লক্ষ টাকা গরু বেচছি, আমরা আবারও 18 লক্ষ টাকার গাভী নিয়ে আসছি। আচ্ছা। এবছরও আমি আইসা 2টা একটা রিজেক্ট গাভী, 2টা দামরি, আমি 5,83,83,000 টাকা বেচছি। আচ্ছা আচ্ছা। সেই টাকাটা আমি এখানে এই খাতে খরচ করছি। ভালো লাগলো কথা বলে, আবার হ্যাঁ। দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।